সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ট্রেজার স্টাডিতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনায় আছি সংবিধান নিয়ে। সংবিধানের খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নাগরিকত্ব, বা যেটাকে আমরা বলি সিটিজেনশিপ। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো সিটিজেনশিপ। চলো তাহলে শুরু করি। সিটিজেনশিপ বা নাগরিকত্ব, এই যে সিটিজেনশিপ, এটা যে আলোচনা করতে গিয়ে আমাদের বলতে হবে যেটা ভারতে দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের বললাম? দুই ধরনের পিপল আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ান পিপল আছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিটিজেন্স আর একটা হচ্ছে অ্যালিয়েন্স। সিটিজেন কারা, অ্যালিয়েন্স কারা? সিটিজেন্স কারা? যারা ভারতের পুরোপুরি ভাবে মেম্বারশিপ আছে, যারা সিভিল এবং পলিটিক্যাল রাইটস গুলোকে কি করতে পারে? উপভোগ করতে পারে। তাহলে কি বললাম? সিটিজেন্স আর ফুল মেম্বার অফ দ্য স্টেট ও এলিগেন্স টু ইট এন্ড দে এনজয় ফুল পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস। যারা পলিটিক্যাল এবং সিভিল রাইটস গুলোকে পুরোপুরি ভাবে কি করতে পারে? উপভোগ করতে পারে, তারাই সিটিজেন্স। আর অ্যালায়েন্স কারা? যারা সিভিল এবং পলিটিক্যাল রাইটস গুলোকে কি করতে পারে না? উপভোগ করতে পারে না, তারা হচ্ছে অ্যালায়েন্স। তাহলে এই অ্যালায়েন্স ভারতের দুই ধরনের। একটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যালায়েন্স, আর একটা কি? এনিমি অ্যালায়েন্স। তাই ফ্রেন্ডলি কারা? ভারতের যেসব দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান আছে সেগুলো ফ্রেন্ডলি অ্যালায়েন্স। আর যেগুলোর সঙ্গে শত্রুভাবাপন্ন দেশ, তাদের হচ্ছে এনিমি অ্যালায়েন্স। তাহলে কি এই ফ্রেন্ডলি অ্যালায়েন্স আর এনিমি অ্যালায়েন্স পেলাম। তাহলে এই অ্যালায়েন্স বললাম, এদের সাথে সিটিজেনশিপের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স কি? এই যে সিটিজেনশিপ, যারা নাগরিকত্ব, যারা ভারতীয় নাগরিক, তারা কি করতে পারে? পুরোপুরিভাবে সিভিল এবং পলিটিক্যাল যে রাইটস গুলো সেটা কি করতে পারে? উপভোগ করতে পারে। তাহলে আমরা যেটা প্রথমে আসবো, তাহলে নাগরিকত্ব হওয়ার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ অফ সিটিজেনশিপ। তাহলে এই নাগরিকত্ব হওয়ার এর কি সুবিধাটা কি? কিছু রাইটস এবং প্রিভিলেজ, কিছু রাইটস আছে যেগুলো শুধুমাত্র সিটিজেনরা উপভোগ করতে পারে, যে অ্যালায়েন্সরা পারে না। তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজ কি? যেমন কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে, তারা উপভোগ করতে পারে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা। কোনগুলো? যেমন আর্টিকেল 15, 16, 19 এবং 29 এবং 30। তো আর্টিকেল 15 এ কি আছে? রাইট এগেইনস্ট সোশ্যাল ডিসক্রিমিনেশন, মানে কি? সামাজিক যে অস্পৃশ্যতার ব্যাপারটা, সেটা কত নম্বর আর্টিকেল? 15। আর্টিকেল 15 তে পেলাম। তাহলে কত 15। 16 তে কি আছে? ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ। আর্টিকেল 19 কি আছে? স্বাধীনতার যে অধিকার, যে 6টা অধিকার আমরা জানি, সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই কি করতে পারে? উপভোগ করতে পারে। এবং 29 এবং 30, এই দুটো আর্টিকেলে কি আছে? 29 এবং কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। তাহলে এই যে 4টে ফান্ডামেন্টাল রাইটস, তাহলে ফার্স্ট কি পেলাম? ভারতীয় নাগরিকরাই শুধুমাত্র এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই অধিকারটা উপভোগ করতে পারে। সেকেন্ড কি? সেকেন্ড যেটা পাবো, রাইট টু ভোট। রাইট টু ভোট, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই কি করতে পারবে? ভোট দিতে পারবে। থার্ড কি পাবো? কন্টেস্ট ইন দ্য ইলেকশন, কি করতে পারবে? ভোটে ক্যান্ডিডেট হতে পারবে শুধুমাত্র। থার্ড কি? তারপর কি পাবো? ফোর্থ, আমাদের প্রেসিডেন্ট
বা গভর্নর বা ভাইস প্রেসিডেন্ট বা সুপ্রিম কোর্টের জাজ বা অ্যাটর্নি জেনারেল, এইগুলো হওয়ার জন্য কি লাগে? ভারতীয় হতে হবে। তাহলে কি এলিজিবিলিটি, তাহলে কি এটা একটা এলিজিবিলিটি ভারতীয় নাগরিক হওয়ার, কি হতে এইসব পদগুলোতে উপভোগ করতে গেলে কি হতে হবে? ভারতীয় হতে হবে। তাহলে এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস কোনগুলো? প্রেসিডেন্টের অফিস, ভাইস প্রেসিডেন্টের অফিস, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট, গভর্নর অফ দ্য স্টেট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস, এগুলো। তাছাড়া কি ফান্ডামেন্টাল ডিউটিস গুলো, নেক্সট কি পাবো? ফান্ডামেন্টাল ডিউটিস কারা উপভোগ করতে পারে? শুধুমাত্র নাগরিকত্বরা। ক্লিয়ার? শুধুমাত্র এই যে বাই বার্থ যারা ন্যাচারালাইজ সিটিজেন তারা কি করতে পারে? শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই কি করা যায়? এই পদগুলোতে উপভোগ করা যায়। কিন্তু ইউএস এর ক্ষেত্রে কি হয় জানো? ইউএস এর ক্ষেত্রে এই ন্যাচারালাইজ যারা সিটিজেন তারা কিন্তু ওই পদে ভোটে নড়তে পারে না। তাহলে ক্লিয়ার? এই জায়গাটা আমরা সিটিজেনশিপের অ্যাডভান্টেজ গুলো পেলাম। তাহলে ভারতীয় নাগরিক হলে কি সুবিধা পাবে। এরপর যেটা আসবো সেটা হলো কি, এই যে নাগরিকত্বের যে ধারণা, আমাদের সংবিধানের মধ্যে যে নাগরিকতা ইনক্লুড করা হয়েছে, এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? borrowed from এই যে নাগরিকতার ধারণাটা নেওয়া হয়েছে ইউকে থেকে। কোথা থেকে? ইউকে, দ্যাট মিন্স ইউনাইটেড কিংডম থেকে। তাহলে কি পেলাম? ইউকে থেকে পেলাম কি আমরা এই নাগরিকত্বের যে ধারণাটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। আমাদের সংবিধানের কোন পার্টে এই সিটিজেনশিপের কথাটা উল্লেখ করা আছে? পার্ট 2 তে আমাদের সংবিধানের নাগরিকত্বের কথাটা উল্লেখ করা আছে। আমাদের সংবিধানের কোন আর্টিকেল গুলো এই নাগরিকত্ব নিয়ে ডিল করে? আর্টিকেল 5 টু 11, আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত কি করে? আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত এই আর্টিকেল গুলো আমাদের নাগরিকত্ব নিয়ে ডিল করে। আমাদের নাগরিকত্ব নিয়ে আমাদের সংবিধানের প্রভিশনের জায়গাটা খুব ছোট। তাহলে এই আমাদের সংবিধানে কি বলা আছে যে কারা ভারতের নাগরিক হতে পারবে? কি যেদিন আমাদের সংবিধান কমেন্সমেন্ট হয়, কবে? 26 জানুয়ারি 1950। সেদিনের রেসপেক্টে কারা কারা যে ভারতের নাগরিক হবে সেখানে কি বলা আছে? তাহলে আমরা পেলাম আর্টিকেল। নেক্সট আমরা যেটা আসবো কনস্টিটিউশনাল প্রভিশন, কি বলা হচ্ছে সেখানে? সেখানে কি বলা হচ্ছে? কারা কারা ভারতীয় নাগরিক হতে পারবে। মানে যদি according to the constitution for categories of person became the citizen of India, কবে রেসপেক্টে? 26 জানুয়ারি 1950 এর রেসপেক্টে এখানে বলা হচ্ছে কারা কারা কিসের রেসপেক্টে ভারতের নাগরিক হবে। ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আসবো, পারসন domicile in India। প্রথমে যেটা আসবো পারসন ডোমিসাইল ইন ইন্ডিয়া, ভারতে বসবাস করতে গেলে তারাই ভারতের, কিন্তু তিনটে কন্ডিশন ফুলফিল করতে হবে। কি করতে হবে? 3 কন্ডিশন। ভারতে বসবাস করলে কি কি 3টে কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, তাকে জন্মগ্রহণ করতে হবে কোথায়? ভারতে। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তারপর কি? আইদার অফ হিজ প্যারেন্ট বর্ন ইন ইন্ডিয়া। সেকেন্ড কন্ডিশন কি পেলাম? তার প্যারেন্টসদের কি করতে হবে? ভারতে জন্মগ্রহণ করতে হবে। তাছাড়া কি? যদি কোনো অর্ডিনারি রেসিডেন্ট নেওয়া হয় 5 বছর তাকে এখানে থাকতে হবে, তার এই কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আগে কি করতে হবে? তারপর ভারতীয় নাগরিকত্ব নিতে হবে। ক্লিয়ার? তাহলে 3টে কন্ডিশন আমরা পেলাম। নেক্সট, যারা পাকিস্তান থেকে ভারতে এসছে, সেকেন্ড যেটা পাবো এটা পেলাম, কোন পারসন মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান থেকে যারা ভারতে, তাদের ক্ষেত্রে শর্ত কি হবে? মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান।
তাহলে যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তারা কখন নাগরিকতা পাবে? তারা কখন তাদের বাবা, তাদের প্যারেন্ট যদি কেউ বা দাদু কেউ যদি ভারতীয় নাগরিক হয়, মানে আমাদের যখন ভারত আনডিভাইডেড ইন্ডিয়ার, তাহলে সে ভারতের নাগরিক হতে পারবে। কিন্তু সেক্ষেত্রেও দুটো কন্ডিশন মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন, 1948 সালের 19শে জুলাই 19 জুলাই 1948, তার আগে যারা ভারতে এসেছেন তাদের বাবা অথবা দাদু কেউ যদি ভারতে জন্মগ্রহণ, সে ভারতের নাগরিক পাবে। সেকেন্ড কন্ডিশন কি? যারা 19শে জুলাইয়ের পর ভারতে এসেছেন 26শে জুলাই এবং 26শে জানুয়ারির আগে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে অন্যান্য শর্তগুলো পূরণ করতে হবে এবং কি আবেদন করার 6 মাস আগে 6 মাস এখানে বসবাস করতে হবে। ক্লিয়ার? তাহলে দুটো কন্ডিশন, যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তারা এই রেসপেক্টে ভারতের নাগরিকতা পাবে। থার্ড কি পাবো? যদি কোনো ব্যক্তি 1 মার্চ 1947 সালের পরে পাকিস্তান থেকে ভারতে ফিরে আসে এবং ভারতে বসবাস করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে যেদিন আমাদের সংবিধান কমেন্সমেন্ট করতে হয়, ভারতে এসে সে 6 মাস থাকতে হবে। 6 মাস থাকার পর সে রেজিস্ট্রেশন করতে পারবে। ক্লিয়ার? যেদিন রেজিস্ট্রেশন করবে তার আগে তাকে ভারতে 6 মাস থাকতে হবে। এটা একটা ক্লিয়ার? তাহলে আমরা কি, যদি কোনো পার্সন পাকিস্তানে যায় ভারতে ফিরে আসে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে ফিরে আসার পর কবে ফিরে আসছে? যে 1947 সালের 1 মার্চের পর যদি ফিরে আসে, তাহলে তাকে আবেদন করার আগে 6 মাস ভারতে থাকতে হবে। ক্লিয়ার? লাস্ট আমরা যেটা আসবো, যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে থাকে, কি যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে থাকে, তাহলে কি করতে হবে? তাহলে সে কি ভারতের নাগরিক হবে? তাহলে সেই ক্ষেত্রে তার বাবা বা দাদু কাউকে ভারতের রেসিডেন্ট হতে হবে এবং সেটা অবিভক্ত ভারতের, এবং সেখানে সে যে দেশে থাকবে সেখানে ভারতে যে দূতাবাস থাকবে, যে কূটনৈতিক দূতাবাস, সেখানে তাকে ভারতীয় নাগরিকত্বের জন্য কি করতে হবে? আবেদন করতে হবে। তাই ক্লিয়ার? এই যে চারটে, এই যে ভারতের এইভাবে তখন যখন আমাদের সংবিধান কমেন্সমেন্ট করা হয় 1950 26শে জানুয়ারি, এই চারটে শর্ত আরোপ করা হয়, এইভাবে ভারতীয় নাগরিকতা পাবে। ক্লিয়ার? এরপর 1955 সালে কি 1955 সালে সিটিজেনশিপ নাগরিকতা আইন পাস হলো। কি হলো? নাগরিকতা আইন। 1955 এ কি হচ্ছে? সিটিজেনশিপ অ্যাক্ট। তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হলো? 1955 সালে। সেখানে কি বলা হলো? সেখানে 1955 সালের নাগরিকতা আইনে কি বলা হলো? প্রথমে বলা দুটো পাওয়া গেল, একটা হচ্ছে মেথড টু অ্যাকোয়ার বা অ্যাকুইজিশন। কত রকম ভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, সেটা কত রকম? 5 রকম। সে 5টা আমি আলোচনা করছি। এবং কি পাওয়া গেল? মেথড টু লস। এটা কত ধরনের? 3। তাহলে কি কত রকম ভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি এবং কত রকম ভাবে নাগরিকত্ব হারাতে পারি, এটা পেলাম। তাহলে আমরা প্রথম থেকে এই জায়গাটা যদি সাম আপ করি, তাহলে কি কি পেলাম? আমার নাগরিকত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। কোন পার্টে এটা আলোচনা করা হয়েছে? পার্ট 2 তে। কোন আর্টিকেল এটা ডিল করে? আর্টিকেল 5 to 11 এটা ডিল করে। ক্লিয়ার? এবং নাগরিকত্ব আইন কবে পাস হয়? নাগরিকত্ব আইন পাস হয় 1955। পাওয়ার টু অ্যামেন্ড, আমাদের নাগরিকতা কারা সংশোধন করতে পারে? পার্লামেন্ট। এবং কত রকম ভাবে নাগরিকত্ব অর্জন করা যায়? 5 রকম ভাবে। এবং কত রকম ভাবে নাগরিকত্ব হারাতে পারে? সেটা কত রকম ভাবে? সেটা হচ্ছে 3 রকম ভাবে। ক্লিয়ার? এবারে আসবো এই যে মেথড টু অ্যাকোয়ার, আমি যে বললাম 5 রকম ভাবে নাগরিকত্ব অর্জন করা যায়, তাহলে এই 5 রকম ভাবে কিভাবে? প্রথম যেটা আসবো বাই বার্থ।
জন্মের মাধ্যমে কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে এবং জন্মের সময় তার পিতা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে সে কি হবে, তাহলে সে ভারতের নাগরিকত্ব হবে। এবং 1986 সালের যে নতুন আইন আছে সেখানে বলা হয় যদি কোনো শিশু ভারতে জন্মগ্রহণ করে তার পিতা অথবা মাতা যে কেউ যদি ভারতীয় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেও ভারতীয় হবে। তাহলে কি কোনো শিশু যদি ভারতে জন্মগ্রহণ করে সে কি হবে, তার বাবা বা মা যে কেউ যদি ভারতীয় হয় সেক্ষেত্রে সেও কি হবে, ভারতীয় হবে। ক্লিয়ার? বাই বার্থ পেলাম। সেকেন্ড পেলাম কি, বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট মানে কি, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন থাকবে। যদি 26শে জানুয়ারি 1950 সালের পর কেউ যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে এবং তার পিতা যদি ভারতীয় নাগরিক হয় সেক্ষেত্রে কি হবে, সেও ভারতীয় নাগরিক হবে। কিসের সম্পর্কে, রক্তের সম্পর্কে। তাহলে কি বললাম, বাই ডিসেন্ট। কোনো ব্যক্তি যদি পুত্র সন্তান বাইরে জন্মগ্রহণ করে সেই যে ব্যক্তি যদি ভারতীয় হয় তাহলে তার পুত্র কি হবে, ভারতীয় হবে। ক্লিয়ার? থার্ড, বাই রেজিস্ট্রেশন। কি, রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়? যদি কেউ নাগরিকত্ব নিতে চায়, থার্ড কি পাচ্ছি, বাই রেজিস্ট্রেশন। বাই রেজিস্ট্রেশনটা কি, যদি কোনো ব্যক্তি নাগরিকত্ব নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, আবেদন জানায়, তাহলে সে কি করবে, সে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। তাহলে কি করতে হবে, অবিভক্ত ভারতবর্ষের বাইরে সাধারণ যেসব ভারতবাসীরা বসবাস করে তারা আবেদন করতে পারে, বা ভারতবাসীকে বিবাহ করেছে কোনো বিদেশি নারী সেক্ষেত্রে আবেদন করতে পারে, বা ভারতীয় নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক সন্তান তারা আবেদন করতে পারে, এবং কমনওয়েলথ কান্ট্রির কোনো ব্যক্তি, কোনো সুবুদ্ধি সম্পন্ন বা কোনো ভালো ব্যক্তি যদি আবেদন করে নাগরিকত্বের জন্য তাহলে কি নাগরিকত্ব পেতে পারে। কিন্তু সেক্ষেত্রে তাকে 6 মাস ভারতে থাকতে হবে। কমনওয়েলথ কান্ট্রি বলতে কোনগুলো, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, শ্রীলঙ্কা, এই জিনিসগুলো। ক্লিয়ার? নেক্সট পাবো কি, ন্যাচারালাইজেশন। বাই ন্যাচারালাইজেশনটা কি, ভারত সরকার কতগুলো নির্ধারিত শর্ত পূরণ করতে হবে, সে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট যে শর্তগুলো থাকবে সেগুলোতে ভারত সরকার যদি এটা পূর্ণ হয় তাহলে কেউ দেশীয়করণের মাধ্যমে তারা কি পেতে পারে, নাগরিকত্ব পেতে পারে। ভারত সরকার যে শর্তগুলো দেবে সেই শর্তগুলো যদি পুরোপুরিভাবে ফুলফিল করে তাহলে কি হবে, তাহলে কি এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। লাস্ট যেটা আসবো, বাই ইনকর্পোরেশন অফ এ টেরিটরি। ধরো যদি কোনো টেরিটরিকে ভারত অধিগ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেই দেশের যারা অধিবাসী তারাও ভারতীয় হয়ে যাবে। যেমন পন্ডিচেরি, গোয়া, দমনদ্বীপ, এই জায়গাগুলোকে ভারত কিন্তু পরে অধিগ্রহণ করেছে, এগুলো কিন্তু ভারতের অংশ ছিল না। তাহলে কি হয়েছে, এই জায়গার যারা অধিবাসী তারা কিন্তু ভারতীয়। ক্লিয়ার? এগুলোকে আমরা তাহলে কটা প্রসেস পেলাম, এই 5 রকম ভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি। কি কি, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ এ টেরিটরি। নেক্সট, মেথড টু লস। আমরা কত রকম ভাবে নাগরিকত্ব হারাতে পারি। মেথড টু লস আমি 3 রকম ভাবে বললাম। 3 রকম ভাবে আমরা নাগরিকত্ব হারাতে পারি। প্রথম কি, 3 বলেছি। ফার্স্ট পাবো টার্মিনেশন। তার টার্মিনেশন কোনটা, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কি, তাহলে তার আগে ভারতীয় নাগরিকত্বের অবসান ঘটবে। অন্য দেশে যদি নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কি হবে, তাহলে
ভারতের নাগরিকত্বের অবসান ঘটবে, কিন্তু এক্সেপশন আছে এখানে। কিন্তু যদি কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে তাদের যদি নাগরিকত্ব গ্রহণ করে সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। কি যুদ্ধের সময় ছাড়া অন্য যে কোনো সময় তারা এই ভারতীয় নাগরিকত্বটা কি করতে পারে, পরিহার করতে পারে। সেকেন্ড কি পাবো, রিনাউন্সিয়েশন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকে, সে স্বেচ্ছায় ভারতের নাগরিকত্বের কি করতে পারে, অবসান ঘটাতে পারে। সেকেন্ড কি পেলাম, রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশনটা কি, যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকতা নিয়ে থাকে এবং সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি ওই ভারতের নাগরিকত্বের যে কোনো সময় ছাড়তে পারে, এটা হচ্ছে রিনাউন্সিয়েশন। লাস্ট আমরা যেটা আসবো, ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশনটা কি, যেসব ব্যক্তি ন্যাচারালাইজেশন এবং রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে ভারতের নাগরিকতা লাভ করে তাদের ক্ষেত্রে এই লাস্ট যেটা বললাম ডিপ্রাইভেশন, এটা প্রযোজ্য হয়। যেমন কি তাদের কি কি ক্ষেত্রে নাগরিকতা যেতে পারে, যদি তারা কোনো অসৎ উপায় অবলম্বন করে ভারতের নাগরিকতা গ্রহণ করে। ফার্স্ট কি বললাম, কোনো অসৎ উপায় অর্জন করে। তাদের যদি ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের অভাব দেখা যায় তাহলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। ভারতের শত্রু দেশের সঙ্গে বাণিজ্য বা কোনো ষড়যন্ত্রে যদি লিপ্ত হয় তাহলে তাদের নাগরিকতা কি করা হতে পারে, কেড়ে নেওয়া হতে পারে। এবং উপযুক্ত যদি কারণ ছাড়া ভারত দেশের বাইরে 7 বছরের বেশি থাকে কি হবে, তাহলে সেক্ষেত্রেও তাদের নাগরিকতা কেটে নেওয়া হবে। তাছাড়াও যদি কোনো ব্যক্তি বিদেশে 2 বছর বা তার বেশি কারাভোগ করে তাহলে সেক্ষেত্রেও কি করা হবে, তার নাগরিকতাকে কেড়ে নেওয়া হবে। আমরা তাহলে নাগরিকতা হারানোর 3টে উপায় পেলাম এবং নাগরিকতা অর্জনের জন্য 5টা উপায় পেলাম। তাহলে আমরা নাগরিকত্ব পাওয়া যায় কয় রকম উপায়ে, 5 রকম উপায়ে, এবং নাগরিকত্ব অর্জন করা যায় কয় রকম উপায়ে, 3 রকম উপায়ে। এবং এই যে সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকতা আইন বা সিটিজেনশিপ, এই ব্যাপারগুলো নিয়ে ভারতের নাগরিকত্ব ব্যাপারটা কারা সংশোধন করতে পারে, পাওয়ার টু অ্যামেন্ড। পাওয়ার টু অ্যামেন্ড কারা, পার্লামেন্ট। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো, নাগরিকত্ব। আমাদের মোট নাগরিকত্ব কয় ধরনের? নাগরিকত্ব হচ্ছে 3 ধরনের। কি কি? সিঙ্গল সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ আর ডাবল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কোনটা? সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে আমরা ইন্ডিয়ানরা হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। আমাদের কি, আমাদের একটাই, আমরা ভারতবাসী। আমাদের কিন্তু আলাদা আলাদা স্টেটের কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নেই। আমাদের একটাই পরিচয় কি, আমরা ভারতবাসী। তাহলে ওটা নিয়ে কি বলতে চাচ্ছি না। এবার আসুন ডুয়াল এবং ডবল সিটিজেনশিপ। তাহলে ডুয়াল সিটিজেনশিপ কি এবং ডবল সিটিজেনশিপ কি? তাহলে ডুয়াল সিটিজেনশিপটা কোনটা? ডুয়াল সিটিজেন হচ্ছে সিটিজেনশিপ অফ এ country and its province। একটা দেশের নাগরিকত্ব থাকবে এবং তার যে প্রভিন্স গুলো থাকবে তার একটা নাগরিকত্ব। যেমন কোথায় থাকে, যেমন ইউএসএ, সুইজারল্যান্ড, তাই তো। এই দেশগুলোতে কি, ইউএসএ তে কি আমেরিকায়, আমেরিকার একটা নাগরিকত্ব এবং আমেরিকার যে প্রদেশগুলো থাকে তার একটা নাগরিকত্ব, সেটা হচ্ছে কি ডুয়াল সিটিজেনশিপ। আর ডবল সিটিজেনশিপ কি? সিটিজেনশিপ অফ 2 ডিফারেন্ট কান্ট্রি। কি বললাম? সিটিজেনশিপ অফ 2 ডিফারেন্ট কান্ট্রি, দুটো আলাদা আলাদা দেশের নাগরিকত্ব। কি? 2 ডিফারেন্ট কান্ট্রি। দুটো আলাদা আলাদা দেশের যে নাগরিকত্ব সেটাই কি ডাবল সিটিজেনশিপ। এবং এই যে ডাবল সিটিজেনশিপ অ্যাক্ট ভারতে কবে পাস হয়? অ্যাক্ট পাস বাই
2003 এবং কার রিকমেন্ডেশনে? অন দ্য রিকমেন্ডেশন অফ এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি রিকমেন্ডেশনে ডবল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব এই আইনটাকে পাস হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম থেকে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সিটিজেনশিপ। তাহলে সিটিজেনশিপ কোন আর্টিকেলে আছে, কোন পার্টে আছে, এবং আমাদের নাগরিকত্ব কয় ধরনের, ভারত কোন নাগরিকত্ব ফলো করে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা পেলাম কোথায়? সিটিজেনশিপের মধ্যে। আমরা একটা সিটিজেনশিপ অ্যাক্ট পেলাম 1955 সালে, প্রথম সিটিজেনশিপ অ্যাক্টটা পাস হয়, এবং 1986 সালে এবং 1985 সালে দুটো সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়। তো 1985 সালে 1985 এর সিটিজেনশিপ অ্যাক্ট যেটা পাস হয় সেখানে কি বলা ছিল? টু স্টপ দ্য ইনকামিং অফ ফরেনার্স ফ্রম বাংলাদেশ টু আসাম। বাংলাদেশ থেকে আসামে যেসব ফরেনার্সরা চলে আসছিল তাদের আটকানোর জন্য এই সিটিজেনশিপ অ্যাক্টটা পাস হয়ে যায়। কত সালে? 1985 এ। এবং 1986 এ কি আছে? টু স্টপ দ্য ইনকামিং অফ ফরেনার্স ফ্রম বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড আফ্রিকা টু ইন্ডিয়া। 1986 তিনটে দেশ থেকে যে যারা চলে আসছিল তাদেরকে আটকানোর জন্য এই নাগরিকত্ব আইনটা পাস হয়। ক্লিয়ার? এবং সবশেষে যেটা আসবো, আমরা যে পুরো সিটিজেনশিপটা পড়লাম সেটাকে যদি আমরা একটু সাম আপ করে নিই তাহলে কি দাঁড়ায়? দেখো, আমাদের সিটিজেনশিপ প্রথমে ফার্স্ট যেটা পেয়েছিলাম বরোড ফ্রম কোথা থেকে? ইউকে থেকে। কোন পার্টে আছে? পার্ট 2 তে আছে। কোন আর্টিকেল? আর্টিকেল 5 to 11, পাওয়ার টু অ্যামেন্ড। কোন কারা এটা সংশোধন করতে পারে? পার্লামেন্ট। তারপর মেথড টু অ্যাকোয়ার বা অ্যাকুইজিশন, কত রকম ভাবে নাগরিকত্ব অর্জন করা যায়। মেথড টু লস, কত রকম ভাবে নাগরিকত্ব হারাতে পারে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে পাস হয়? 1955। এবং নাগরিকত্ব সিটিজেনশিপের টাইপ কত ধরনের? 3 ধরনের। ক্লিয়ার? সব শেষে আমরা যেটা আসবো সেটা হলো সিটিজেনশিপের আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সিটিজেনশিপ আর্টিকেল কত থেকে কত? একটু আগে বললাম আর্টিকেল 5 to 11। তো আর্টিকেল 5 এ কি আছে? আর্টিকেল 5 বলছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কি বলা হচ্ছে? সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে কি বলতে চাইছে? বলছে ভারতীয় সংবিধান যখন চালু বা কার্যকর হয় সেই সময়ে নাগরিকত্ব সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 5। এরপর আসবো আর্টিকেল 6। আর্টিকেল 6 কি বলা হচ্ছে? রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। মানে এখানে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার অধিকারটা কি, সেই সমস্ত ব্যক্তিদের কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা আছে। কত নম্বর আর্টিকেলে? তাহলে এখানে মনে রাখতে হবে মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 6। ক্লিয়ার? এরপর আসবো আর্টিকেল 7, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। মানে যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানে বসবাস করছে তাদের নাগরিকতাজনিত অধিকার প্রদান। এটা কত নম্বর আর্টিকেলে আলোচনা করা হচ্ছে? আর্টিকেল 7 আলোচনা করছে যেসব ভারতীয়রা পাকিস্তানে বসবাস করছে তাদের নাগরিকতাজনিত বিষয় ব্যাপারটা। এরপর নেক্সট আমরা যেটা আসবো সেটা হলো আর্টিকেল 8। আর্টিকেল 8 কি বলছে? আর্টিকেল 8-এ রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সনস অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। মানে ভারতের যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছে তাদের বিশেষ নাগরিকত্ব প্রদান সম্পর্কে বলা আছে আমাদের আর্টিকেল 8-এ। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আসবো আর্টিকেল 9, পার্সন ভলিউন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স। মানে কি বলছে? যে সমস্ত ব্যক্তি বিদেশে
কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে না। মানে বলতে চাইছে, আমি তোমাদের একটু আগে ক্লাসে আলোচনা করলাম যে যারা অন্য দেশে নাগরিকত্ব নেবে তারা ভারতের নাগরিকত্ব পাবে না। নেক্সট আমরা যেটা আসবো, আর্টিকেল 10, কন্টিনিউয়েন্স অফ রাইটস অফ সিটিজেনশিপ, মানে কি নাগরিকদের যে অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সেটা আলোচনা করেছে আর্টিকেল 10। এবং লাস্ট যেটা আমরা আসবো, আর্টিকেল 11। আর্টিকেল 11 কি বলছে? পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে। মানে কি আমি একটু আগে তোমাদের পড়াতে গিয়ে বলেছি যেটা যে পার্লামেন্ট কি করতে পারবে, পার্লামেন্ট নাগরিকতার জন্য অ্যামেন্ড করতে পারে, তাহলে নাগরিকত্ব সংশোধন করতে পারে, এবং আইন প্রণয়নটা কারা নিয়ন্ত্রণ করবে, পুরো ব্যাপারটা পার্লামেন্ট করবে। এটা কত নম্বর আর্টিকেল বলছে? এটা বলছে আর্টিকেল 11। ক্লিয়ার? এটা হলো আমাদের সিটিজেনশিপের সিটিজেনশিপ কোন কোন আর্টিকেলগুলোকে নিয়ে ডিল করে বা কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এটা গেল আমাদের কি সিটিজেনশিপ চ্যাপ্টার। ক্লিয়ার? কেমন লাগলো ক্লাসটি সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।